থামুন 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 থামুন। প্রিয় ভাইরা, এই জয়ধ্বনি আমার নয়, আপনাদের প্রাপ্য। আপনারা রাত দিন পরিশ্রম করেছেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। আপনাদের পরিশ্রম আর মেহনতের জন্য আজ আমি এমপি হতে পেরেছি। এর সবটুকু কৃতিত্ব আপনাদের। আর এই শুভক্ষণে আপনাদের সামনে রেখে আমি বলতে চাই, আমার বাংলা মাঝ অনেক দুঃখী। এর ইতিহাস শুধু বঞ্চনা এবং শোষণের। আপনাদের প্রতি আমার আহ্বান, আসুন সবাই মিলে দেশকে গড়ি। প্রয়োজনে দেশের সেবায় নিজের জীবন দিয়ে হলো আমরা দেশের সেবা করব, দেশকে উন্নতির পথে নিয়ে যাব। আপনি আপনার এলাকার এবং দেশের উন্নতির জন্য নির্দিষ্টভাবে কি কি কর্মসূচি বাস্তবায়ন করতে চান? আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে সুস্পষ্টভাবে বলেছি, সন্ত্রাস ও দুর্নীতি হবে আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি আমার জনগণ কর্মঠ এবং পরিশ্রমী। তাদের দরকার একটি সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত কাঠামো, সঠিক দিক নির্দেশনা। তাহলে তারা নিজেদের ভাগ্য তথা দেশের ভাগ্য গড়তে পারবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসুন, দোয়া করবেন। হ্যাঁ আসি স্যার। থ্যাংক ইউ স্যার। আসুন। হ্যাঁ বসুন। হ্যাঁ এবার বলো। আমার কথা শুনে নিশ্চয়ই তোমরা খুব চিন্তিত। নবনির্বাচিত এমপি হঠাৎ পরিবর্তন হয়ে গেল। আরে ভাই, এতক্ষণ যেসব কথা বললাম ওগুলো তো এই পত্র পত্রিকায় লেখার জন্য বলেছি। শোনো, কিছু গদবাঁধা কথা আছে, এমপি মন্ত্রী হতে গেলে সেগুলো বলতে হয়। আসলটা দেখো। নাও, সব গদবাঁধা কথা কুলি করে তা ঠিক করার কাজগুলো আমাকে দিতে হবে। এক রাস্তা 7 বার না কাটলে আমার টাকা উঠাতে পারবো না, আপনাকেও কিছু দিতে পারবো না। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। এই বৃষ্টি বাদলের দিনে কাজ শুরু করব। লোকজন একদিকে রাস্তা কাটতে থাকবে, বৃষ্টি এসে সেগুলো ভরাট করে দেবে, পুনরায় আগের জায়গা থেকে শুরু করব। এইভাবে যতবার রাস্তা কাটবো টাকার অঙ্ক ততই বাড়বে। আপনার শুধু একটু কলমের খোঁচা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথা। এমপি সাহেব, টার্মিনালগুলো আমার। আপনি বললে আগামীকাল থেকে আমাদের রাজত্ব কায়েম করি। সব হবে, তবে খুব সাবধানে, কোনো ঝামেলা যাতে না হয়। এমন ভাবে সব কাজ করতে হবে যাতে জনগণ টের না পায় কোত্থেকে কি হলো। আরেকটা কথা, ঠিক মতো বুঝে পাই। কিন্তু হাসান খান তো নির্বাচন মানে না, সে পুনরায় নির্বাচন চেয়েছে। আরে নির্বাচন তো আর হাতের মোয়া নয় যে চাইলেই পেয়ে যাবে। এক পক্ষ বলবে ঠিক, কারণ এটাই তো হলো এদেশের রাজনীতি। তোমাদের ওইদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, সেটা আমি সামলাবো। তোমরা খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ যা কিছু করো না কেন নিজেদের নিয়ন্ত্রণে রেখে করবে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। নো প্রবলেম। কেমন আছেন নেতাজি? কাটা ঘায়ে আর লবণ ছেড়ে দিতে হবে না, তুমি তো সব বিশৃঙ্খল করে দিলে। নেতাজি, আরে বিশৃঙ্খলা আছে বলেই তো শৃঙ্খলার কদর আছে। নো প্রবলেম। তোমার কাছে কোনটা প্রবলেম কোনটা নো প্রবলেম তুমি ছাড়া কেউ জানে না। নির্বাচনে দাঁড়িয়েছিলাম, তুমি আমার সঙ্গে বেইমানি করেছো, টাকা খেয়েছো আমার, আর নির্বাচন করেছো ওই জামান চৌধুরীর। নো প্রবলেম। আপনি বললে আবার আপনাকেও নির্বাচিত করতে পারি, এটা কি করে সম্ভব? নাম আমার সওদাগর, সওদা করাই আমার কাজ। অসম্ভব বলে কোনো কথা আমার জানা নেই। আপনি নির্বাচনের প্রস্তুতি নিন। পুনর্নির্বাচন কোন প্রেক্ষিতে হবে? নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলতে পারি, অথবা জামান চৌধুরীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি।
নো প্রবলেম। আপনি কোনটা চান? অবশ্য এমপি জামান চৌধুরীর বডিগার্ড যদি কোটিপতি হতে চায়, তার জন্য একটা ব্যবস্থা আমি করতে পারি। বলুন আমাকে কি করতে হবে? কি খবর সদাগর? তোমার কোনো পাত্তাই নেই। ইলেকশনে খুব পরিশ্রম হয়েছে তাই না? নো প্রবলেম। কি মনে কইরা? আরে ইলেকশনে জয়ী হয়েছি, না আসলে বলতে জামান চৌধুরী একবার দেখা করতে আসলো না। সদাগর, ক্ষমতায় যাওয়া যেমন কঠিন, ক্ষমতা টিকিয়ে রাখা তার চেয়েও কঠিন। সেটা নির্ভর করে আপনাদের দেওয়া দক্ষিণার উপর। সদাগর, তোমার সাথে কথায় পারা যাবে না। যাই হোক, শুনলাম হাসি ক্ষতি কি? এবার আপনি কি চান? পিছনে শত্রু রেখে উচিত? মোটেই না। তবে আপনার দেহরক্ষী মানে বডিগার্ড, তার ভাবসা বেশি ভালো দেখছি না। কয়েকটা দিন একটু সতর্ক থাকবেন। হ্যালো, নেতাজি, আপনার কাজ হয়ে গেছে। আমার জীবন এখন মৃত্যু মুখে। শর্ত অনুযায়ী আমাকে 10 লাখ টাকা আর বিদেশে যাওয়ার টিকিট দিয়ে দিন। নেতাজি, নেতাজি কথা বলেন নেতাজি। এই তোমার নেতাজি তো আগেই টিকিট কেটে উপরে চলে গেছে। আর তোমার টিকিট আমরা নিয়ে এসেছি। আপনি জীবিত? হ্যাঁ, তোমার মতো বিশ্বাসঘাতক বডিগার্ডের চেয়ে আমার শরীরের এই বুলেট প্রুফ প্যাড অনেক বেশি বিশ্বস্ত। আমি তো এইসব সদাগরের কথা করেছি। শুনে খুশি হলাম। রাজনীতির রেশে সেই ঘোড়াকে বেছে নেওয়া হয় যে ঘোড়ার চোখে বিশ্বস্ততার ছাপ থাকে। তোমরা নেতাজির হত্যাকারী, উনার মতো একজন ভদ্রলোককে তোমরা হত্যা করেছ। এই কথাগুলো উপরে গিয়া তোর মরহুম নেতাজিকে বল। যা, তোমরা খুনি, তোমরা খুনি, তোমরা। যুদ্ধ ময়দানে বিজয়ের পতাকা প্রতিপক্ষের লাশের উপর দিয়ে উঠে। এখন থেকে আমাদের যাত্রা নতুন ভাবে শুরু হবে। নো প্রবলেম। শোন, আগামীকাল পরীক্ষা। সারা বছর তো বই খুলে দেখিনি কোথায় কি লেখা আছে। আজ রাত 10টা প্রশ্নপত্র নিয়ে আসবে, আর নিয়ে এলেই ছিনিয়ে নিতে হবে বই কাটার জন্য। একটু নে সিগারেট কম দিয়ে নে। না আমার জ্বালা। খোল বস্তাটা দেখি। বস্তা ঘর ঠিক আছে।
ওয়েল ডান মাই বয়। আজ তুমি কলেজের সবার মুখ রক্ষা করেছ। অবশ্য তুমি যখন এই কলেজের ছাত্র ছিলে তখন থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছ, প্রতিবাদ করেছ। স্যার, আমি আর কদিন এখানে থাকবো? সময় হলেই আমি এখান থেকে চলে যাব। জানো বিপ্লব, কিছু রাজনীতিবিদ, সন্ত্রাসী এবং চাঁদাবাজদের প্রভাবে কিছু সহ্য করতে পারি না। সারা দেশে আজ অন্যায়, দুর্নীতি, সন্ত্রাসী ছেয়ে গেছে। কোনো ফাইল ঘুষ ছাড়া নড়ে না, টাকা ছাড়া কোনো কাজই হয় না। সন্ত্রাসীদেরকে বলে আর সারা দেশ চিম্মি। চাঁদা না দিয়ে ব্যবসায়ী ব্যবসা করতে পারে না। মায়েরা মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় ভোগে। কে কবে এসিড ছড়ে, কে কখন কাকে ধর্ষণ করে, নকল ছাড়া পরীক্ষা হয় না। তাই এবার সময় হয়েছে এই অপশক্তির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার। ভেঙে ফেলতে হবে এই দুষ্ট চক্র, আনতে হবে মরণাঘাত। সকালে ঘুম থেকে উঠে দৌড়ালে সোনালি ভাইয়া। আর এটাও জেনে রেখো, সুস্বাস্থ্যের অধিকারী আর সুন্দর মনের মানুষ জীবন যুদ্ধে কখনো হারে না। কি হলো রয়্যাল বেঙ্গল টাইগার? 10 কিলোমিটার দৌড়েছি। আর কত? আমি পারবো না। পারবো না বললে তো হবে না, শরীর ফিট রাখতে হবে। তোর বয়সে আমি। ভাইয়া, তুমি পুলিশ অফিসার, শরীর তোমারই ঠিক রাখা উচিত। যোদ্ধা সেজে আমাকে তো যুদ্ধের ময়দানে যেতে হবে না। আমার এত দম দিয়ে কি হবে? ভুল কথা। প্রতিটি মানুষই এক একটা সৈনিক, প্রত্যেকেরই স্ব অবস্থান থেকে যুদ্ধ করা উচিত। এই যেমন গতকাল কলেজের একটি ব্যাপারে তোকে রুখে দাঁড়াতে হয়েছিল, তেমনি ভাবে প্রতি মুহূর্তে অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই বলে প্রতিদিন 10 কিলোমিটার? দেখামো রাখ বিপ্লব, তুই আমার অনেক বড় স্বপ্ন। আমি চাই তুই এমন একজন মানুষ হবি যাকে দেখে লোকে বলবে, ওই দেখো বিপ্লব, শাহেদের ছোট ভাই বিপ্লব, আমাদের ন্যাশনাল হিরো। কাল থেকে 20 কিলোমিটার। নারী 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 পুরুষ নারী পুরুষ নারী পুরুষ নারী পুরুষ আমার শ্রদ্ধা ভাই বোনেরা, এইসব জনসংখ্যা বৃদ্ধির জন্য আমি দায়ী, আপনারা সবাই নির্দোষ। দেশের এই জনসংখ্যা বৃদ্ধি আমি করেছি, এই আমি। হায় হায়, তুমি এত বাচ্চা জন্ম দিছো, তাইলে আমারটা কই? আমি নাই। নারী পুরুষ বাচ্চাকে জন্ম দেয়, চাচা নাচি। প্রস্তাবটা খারাপ না, ইয়ে চিন্তা ভাবনা করে জানাবেন, ঠিক আছে? চিন্তা ভাবনা করে জানাবেন কিন্তু। হ্যাঁ আয় আন্টি, জানাবেন কিন্তু। ভেবে দেখবেন। ইন্টারভিউ দিতে দিতে বিয়ের প্রস্তাব দিয়ে গেল।
দেখতে খুবই ভালো, এই ইন্টারভিউ শেষ, বাট লাভ ইন্টারভিউ। গুড মর্নিং স্যার। স্যার, আমি শাহেদ কামাল। আপনার অনুরোধে হোম মিনিস্ট্রি থেকে আমাকে পাঠানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সকাল থেকে তোমার অপেক্ষাই করছি। সরি স্যার, এই নিন আমার জয়েনিং লেটার। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো তো দেখি, কি নাম যেটা বললে তোমার? শাহেদ কামাল। আমি তোমাকে শাহেদ বলে ডাকবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা বলো দেখি, আমার জীবনটা কতটুকু ঝুঁকিপূর্ণ? বিবেককে বর্জন করে আপনি যতটুকু ঝুঁকি নেবেন। কারেক্ট। এখন আপনার কিচ্ছুই হবে না। তোমার আত্মবিশ্বাস দেখে আমি খুব খুশি। যাই হোক, আমার জীবনে নিরাপত্তার দায়িত্ব এখন তোমার উপর। স্যার, অনুমতি পেলে আপনার নিরাপত্তার কিছু রদ বদল করতে চাই। ওকে, অনুমতি দিলাম। থ্যাংক ইউ স্যার, আসি। ওয়েলকাম। হ্যাঁ, কাজ করেন। রেল বিভাগকে বলে ট্রেনের টাইম রাত থেকে দিনে করতে বলুন, বাস সমস্যার সমাধান হয়ে যাবে। বিয়ের পর নারীরা পুরুষের কাছে প্রথম দাবি করে বাচ্চার। এক বাচ্চা হওয়ার পর তাকে যথেষ্ট মনে করে না, আবার বায়না ধরে। এভাবে একের পর এক বাচ্চা জন্ম দিতেই থাকে। জনসংখ্যা বৃদ্ধির জন্য সম্পূর্ণ দায়ী নারীরা। ইন্টারভিউ দিতে দিতে বিয়ের প্রস্তাব দিয়ে গেল। দেখতে খুবই ভালো, এই ইন্টারভিউ শেষ, বাট লাভ ইন্টারভিউ। লাইজু। জি ম্যাডাম। দিশা ঘুম থেকে ওঠেনি? জি না। ও, আমি দেখছি। দিশা, এই দিশা। গুড মর্নিং মা। গুড মর্নিং। সরি মাম, তোমাকে আজ আমাকে ছাড়া একা একা নাস্তা করতে হলো। একা একা সবকিছু করার চেষ্টা করছি। কাল তোর বিয়ে হয়ে গেল, আমাকে কি সঙ্গে নিয়ে? তখন তো আমাকে একাই থাকতে হবে, তাই এখন থেকে অভ্যেস করছি। না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোর বয়সে আমি আমার মাকে এভাবে বলতাম। মা, পেরেছি সারা জীবন মার কাছে থাকতে? দিশা, তোকে শেষবারের মতো বলছি, ওইসব ইন্টারভিউ বাদ দিয়ে আমার সঙ্গে কোর্টে চল। ল পাশ করে ওকালতি না করে রাস্তাঘাটে কি সব ইন্টারভিউ শুরু করেছিস? মা, তোমাদের এইসব সত্য মিথ্যের কাজ আমাকে দিয়ে হবে না। সত্যকে অসংখ্য মিথ্যে দিয়ে ঢেকে নিরীহ লোকদের কারাগারে পাঠাও, আবার মিথ্যেকে সত্য বানিয়ে দোষী লোকদের কারাগার থেকে বের করে আনো। থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। ওঠ, নাস্তা খেয়ে অফিসে যা। না মা, আজ আর অফিসে যাব না। কেন? তুই না বলেছিলে আজ অনেক লোকের ইন্টারভিউ নিবি? গতকাল এমন এক লোকের ইন্টারভিউ নিয়েছি, আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। দিশা, মা, আমাকে এভাবে বলো না তো। তুমি জজ বলে প্রতি পদে পদে আমাকে সন্দেহ করো। শোন, জজ হওয়ার পাশাপাশি আমি তোর মাও বটে। আমার বিশ্বাস তোর পছন্দ কখনো ভুল হতে পারে না।
তবে ওকে আমার আদালতে হাজির করতে হবে, সিদ্ধান্ত আমার। ঠিক আছে মা, কিন্তু তুমি কি সিদ্ধান্ত নেবে? আদালত এই জুটিকে একজনের গলায় আর একজনকে বিয়ের মালা পরাবার হুকুম দেবে। মা, I love you. I love you. I love you, মা। আসি, চলো। এটা কার ছবি? না মানে যাকে তোমার আদালতে হাজির করতে বলছো ওটা তার ছবি। রাতে এসে দেখবো, আমার দেরি হয়ে যাচ্ছে, চলি। বাই মাম্মি। চাঁদ তারা পাখি ফুল গানে তুমি আমারই, ও নীল সাগরের দুকুল জানে তুমি আমারই। ও হায় 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 তোমাকে মনে চায়, দিওয়ানা হয়ে গেছি আমি তোমারই। ও হায় 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 তোমাকে মনে চায়, দিওয়ানা হয়ে গেছি আমি তোমারই। আমি লিখিনি আমারি না, তোমারি নয়নে নয়ন রেখে আমি তোমারি হলাম, শুধু আমি তোমারি হলাম। ও হায় 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 তোমাকে মনে চায়, দিওয়ানা হয়ে গেছি আমি তোমারি। তোমাকে মন চায়, দিওয়ানা হয়ে গেছি আমি তোমারই। স্বপ্ন তুমি দেখালে আমার, দিয়েছ নতুন জীবন, তোমাকে ছাড়া যে অন্য কিছু বোঝে না আমার যেমন আমাকে তেমনি করে লুকিয়ে রেখো সারাটি জীবন, তোমারই মনের ঘরে শুধু তোমারই মন।
গেছি আমি তোমারই। চাঁদ তারা পাখি ফুল জানে তুমি আমারই। ও নীল সাগরের দুকুল জানে তুমি আমারই। ও হায় তোমাকে মন চায় দিওয়ানা হয়ে গেছি আমি তোমারই। হায় 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 তোমাকে মন চায় দিওয়ানা হয়ে গেছি আমি। ভাই ব্রুসলি, তুমি বলো কবে তোমার মতো ইট ভেঙে চুরমার করতে পারবো? আমার জন্য দোয়া করো, তোমার মতো হতে না পারলেও ওস্তাদ রুবেলের মতো যেন হতে পারি। কোথায়? ও ব্রুসলির ছবি দেখে জপিস করো, কোনো লাভ হবে না। ওস্তাদ ধরতে হবে, ওস্তাদ। ইয়ে কি ওস্তাদ? হ্যাঁ ওস্তাদ ধরতে হবে। হ্যাঁ এই দেখো দেখো, হ্যাঁ মারো একটা মারো। হ্যাঁ মারো না, দেখি পাথরের মতো। দিলাম। বিসমিল্লাহ। ওরে বাবা রে! এবার তুমি হাত তোলো, তোমার একটা মারে দিলাম। গেছি রে। ওঠো ওরে বাবা, ওঠ ওঠ। এবার নিশ্চয় বুঝতে পেরেছো তোমাকে কি জন্য প্রস্তাব ধরতে বলেছি। শোনো, এইরকম শরীর বানাতে হলে অনেক নিয়ম কানুন জানতে হয়। ভাই আপনি বলেন আমি কোথায় গিয়ে কোন অবস্থা করবো? এই তো লাইনে আইছো। পয়সা কর। এই নাও, ঢাকায় ঠিকানে চলে এস। হ্যাঁ ঢাকা? এটা কি ঢাকা? হ্যাঁ খোলাই থাকে ঢাকা। তুই দেখ, ওই ছাতাটা ধরিস। কি বড় বড় গাড়ি। ওই তুই লো যা। কেটা মার দিব? কি সুন্দর একটা বাড়ি। পানিতে গিল্লা খেলা। আর তো কৌ কি গলায় বাজবে না। টু লেট। আয়নার বাড়ি উস্তাদ। এই থামো 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 থামো। কোন রুম ভাড়া হবে? এই যে ভিতরে আসুন। ওকে, এই পুরো বাড়িটাই ভাড়া হবে। ভাড়া কত? 20,000 টাকা। বাড়ি দেখবেন? না দেখবো না, আরো বড় বাড়ি লাগবে। আই এম গোয়িং। আরে এবার চল। কি ওস্তাদ বাড়ি পছন্দ হয় নাই? বাড়ির খেতাবরি। কাউ কি? হ্যাঁ কই? ওই ছাতা ধর। মামু এটা মানুষ অন্য কিছু। বাড়ি ভাড়া দিয়েছি। হ্যাঁ বাড়ি ভাড়া দিয়েছি। কই? কি সুন্দর বিছানা। বলেন কয়তলা কয় রুম ভাড়া হবে? এক রুম ভাড়া হবে। ভেরি গুড ভেরি গুড। আমার তো এক রুমই দরকার। এই রুমটা দেখান কই। এত উত্তলা কেন? আস্তে আস্তে দেখো। বয়স অল্প তো উতলাই থাকি। ডোনা ডোনা মেনাই ডোনা মনে শোনা কোথায়? তাড়াতাড়ি। মেডুলার মে বাদ দিয়ে ডোনা মানে আটগিরা কাপড়। দই, মিষ্টি, কলা, হালুয়া, আঙ্গুর, আপেল, জর্দা, পেস্তা যা কিছু আছে সব নিয়ে আয়। আচ্ছা ওসব লাগবে না, আগে আপনার রুমটা দেখান। দেখাচ্ছি। রাইট, দেখাও। বসেই আছি। গুড। হেই ড্রাইভার কই? তবে তো তবে চল। খাবার
রাস্তায় থাকুম নাকি? গাড়ি তো নাই। হবে হবে, সন্ধ্যা হয়ে গেছে ওস্তাদ। হইতে থাক। কফি। ওস্তাদ ওস্তাদ, টিও 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 টিও। লেট লেট, টু লেট। থামো। এই আমার প্রেমের নাম বেদনা। বিপদে পড়ব নাকি? কাইসা বলে পর্দা খোলার আগে কাইটা পড়ি। চাই বাড়ি ভাড়া। ভেতরে এসো। জামা ভেতরে জামা, তুই ভিতরে যা। কার জন্য বাড়ি ভাড়া নিতে এসেছো? আমার জন্য। জনসংখ্যা কয়জন বললে আপনি খুশি হবেন? আমার খুশিতে তোমার কোনো লাভ নেই। ছেলে হোক মেয়ে হোক, একজনের বেশি হলে চলে যেতে পারো। তাহলে যেতে হবে না। এবার রুম দেখান। ওই যে আরেকটা, ওইটা কই থাকবে? তাই ক। আমার কথা চিন্তা করবে না, আমি গেটে বাড়ি ঘুমাইতে করব। রাইট। ভাইজান। জি আব্বা। সরি চাচা। এখন রাত কয়টা বাজে? আমার হাতে ঘড়ি নেই। কাল থেকে হাতে ঘড়ি পড়বে, তারপর সময় দেখে রাত 10টার পূর্বে বাড়ি ফিরবে। প্রথম দিন। জি। তাই মাফ করে দিলাম, যাও। কি গো, ঠিক মতো ঘুমটুম হচ্ছে? জি চাচা, জি জি। না 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 চাচা। কি গো, আবার কি? না ভিতরে যা। জি আব্বা। কই যায়? এই যে ভাই, আপনি বলতে পারেন এখানে বিপ্লব কোথায় থাকে? আমার নাম বিপ্লব। বিপ্লব? বিপ্লব? বলুন, আমাকে আপনার কোথায় প্রয়োজন? না না, আপনাকে নয়, এই যে ভয়ঙ্কর বিপ্লব। বাবারে, বসে নাগর খুঁজতেছে। আল্লাহ, নাউজুবিল্লাহ। কি আল্লাহ,
বলুন, কেন দেখলেন? আরে রাখেন, টেলিভিশন ম্যাডামের মতো কত দামি দামি মায়া মানুষ কত কি দেখায়, সেই দিকে ফিরে দেখি না। আর আপনি তো পুরো বাকরখানি। খবরদার, ভালো হবে না বলে দিচ্ছি। আর একটা কথা বললে বাবাকে বলে এমন শাস্তি দেব আপনার বাপদাদার 14 গোষ্ঠীর নাম ভুলে যাবেন। এত বড় ক্ষতি করবেন না, তাহলে আমার ঢাকা শহরে আসার স্বপ্ন ধুলোয় মিশে যাবে। তাহলে আমি যা যা বলবো আপনাকে তা তা করতে হবে। কি? খাইছে আমারে? না থাক, কি বিপদ? দেখছি সর্বনাশ, সিঁড়িটা লাগাইলো কে? খাবি খাবি? চলো। কামড়া করছে কি? কার এত বড় কলিজা? বাচ্চা হয়ে গেল। না কি কনফার্ম আমার মাইয়া লেগে গেছে। আমাকে সময় বুঝতে আমায় কেন দেরি হয়, কাছে আসলে ভালোবাসলে দোষের কিছু বয়সটা তোমার অল্প, করবো প্রেমেরই গল্প, এই তো এখন এসেছে সময় বুঝতে আমায় কেন দেরি হয়, কাছে আসলে ভালোবাসলে দোষের কিছু নয়। বয়সটা আমার অল্প, করবো প্রেমেরই গল্প। এখনই কেন আমাকে পেতে, আরো কিছু সময় দাও না যেতে। বলো না কোথাও তুমি পালাবে, আজ তোমাকে কে বাঁচাবে, একটু আদর একটু ছোঁয়াই করবো তোমাকে। বয়সটা তোমার অল্প, করবো প্রেমেরই গল্প। যাবো তোমারই প্রেমে, সময়ের ঘড়িটা যাক না থেমে। তুমি জড়িয়ে বুকে দাও না পড়ে দাও স্বর্গ সুখে। আর
তো যেতে চায় না এমন জড়িয়ে গেছি আমি যে কখন প্রেম তো এমন একটু পেলে চায় আরো হৃদয় বয়সটা আমার অল্প করবো প্রেমেরই গল্প দাও না কেন আমাকে সময় বুঝতে আমার কেন দেরি হয় কাছে আসলে ভালোবাসলে দোষের কিছু বয়সটা তোমার অল্প করবো প্রেমেরই গল্প এই তো এখন এসেছে সময় বুঝতে আমায় কেন দেরি হয় কাছে আসলে ভালোবাসলে দোষের কিছু নয় বয়সটা আমার অল্প করবো প্রেমেরই গল্প এই যে এটা কি বিপ্লবদের বাড়ি? আমার নামই তো বিপ্লব। বিপ্লব? তুমি সেই বিপ্লব না? ওরে বাবারে। তো আন্টি আপনি? হ্যাঁ আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয়, সত্যি। আসলে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমার সঙ্গে না চাচুর সঙ্গে? আসুন। আচ্ছা চলো। চাচু এই যে এসে গেছে। আপনি এখানে কি করতে এসেছেন? ও মাই গড, সর্বনাশ হয়ে যাবে। আপনি এখনই চলে যান, ভাইয়া চলে আসবে। আসতে দিন, সমস্যা কি? ভাইয়ার সঙ্গেও দেখা করে যাব। আপনি তো আচ্ছা মেয়ে মানুষ, একটা বাচ্চা মেয়েকে পটিয়ে বাড়ি পর্যন্ত চলে এসেছেন। শুধু বাড়ি কেন, ঘরেও ঢুকে যাব। বিপ্লব, আপনি কি? আমি চিনি না, একদম চিনি না, একদম চিনি না। এই যে আপনি এখানে কেন এসেছেন? চলে যান, চলে যান, চলে যান। গো গো গো। তুমি যদি ওকে নাই চেনো তাহলে ওকে চলে যেতে বলছো কেন? আমি কখন বললাম? এই মাত্র। একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা ভাবি, একদম মিথ্যা কথা। আমি ওকে চিনি না, আমি ওকে ডাকিনি, ও এখান থেকে চলে এসেছে। আচ্ছা, এত পুরুষ থাকতে চলে যাও, যাও। ঠিক আছে, তুমি যখন যাবে না আমি চলে যাচ্ছি, পরে দেখে নেব। কবে, কখন, কোথায় বলুন, সময় মতো চলে আসবো। তোমার নাম কি? আমার নাম দিশা, জাস্টিস জাহানারা আহমেদের মেয়ে। আর আমার চাচি। এই চুপ দুষ্ট। আমি দোয়া করি তোমাদের মনের আশা পূরণ হোক। হাই, খুব টেনশন আছে মনে হচ্ছে। কেমন আছো তুমি? আশ্চর্য মেয়ে মানুষ, আবার তুমি বলে। তুমি জানো আমি কে? আশ্চর্য পুরুষ মানুষ, আবার তুমি বলে। এই, তুমি জানো আমি কে? তুমি একটা নির্লজ্জ বেশরম বেহায়া মেয়ে মানুষ।
নির্লজ্জ বেহায়া বেশরম মেয়ের সঙ্গে যে দেখা করতে চায় সে শাশু, ভদ্রভাবে কথা বলো। ভালোই করেছো যে তুমি নিজেই নিজের দোষ স্বীকার করেছো। আমি তোমাকে এই মুহূর্তে কলেজ থেকে বহিষ্কার করলাম। এই বহিষ্কার? এই বুদ্ধা, আমাদের ছত্র ছায়া থেকে আমাকে ধমকাচ্ছিস? আমাকে ধমকাচ্ছিস? মালিক না,
পরীক্ষার হলে দাঙ্গা ফ্যাসাদ, আসবাবপত্র ভাঙচুর, প্রিন্সিপালের বা এইসব অপরাধের যে কত বড় সাজা হওয়া উচিত তা আপনার নিশ্চয়ই জানা আছে। আমি বলবো আইন ভঙ্গের অপরাধে ওকে কঠিন সাজা দিন। আমার রাসু তো একেবারে বাচ্চা ছেলে, কোনো ঝামেলায় কখনো যায় না। উনাকে জিজ্ঞেস করুন কি হয়েছিল উনার সঙ্গে। কি প্রিন্সিপাল সাহেব, আপনি চুপ কেন? বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আইন ভঙ্গকারী অপরাধী তো বিপ্লব। রাসু তো আমাকে বাঁচিয়েছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এ হলো আমার লিখিত বক্তব্য, সই করুন। স্যার আমি নির্দোষ, স্যার আমি নির্দোষ। আরে প্রিন্সিপাল সাহেব, আপনি তো ঘামে একেবারে ভিজে যাচ্ছেন, তাড়াতাড়ি করুন। আমার গাড়িতে এসি ছাড়া আছে। দিন একটা সই দিয়ে দিন। দিন। সেন্ট্রি স্যার, রাসুকে নিয়ে এসো। আই এম সরি ড্যাড। সরি কেন বাবা? জেল হাজতে তো চোর ডাকাতের পাশাপাশি বড় বড় রাজনীতিবিদরাও আসে, আর তুমি তো এসেছো একটা শুভ কাজ করে। দাও ইন্সপেক্টর সাহেবকে একটা ধন্যবাদ দিয়ে দাও। থ্যাংক ইউ ইন্সপেক্টর। আরে আমার বাবা শুকিয়ে গেছে রে। হা হা। চলো ড্যাড। প্রিন্সিপাল সাহেব চলুন, আসুন। হ্যাঁ আসুন। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে চামড়ায় বারুদ লাগিয়ে আগুন ধরিয়ে দেব। তোর মতো অনেকে এখানে সিংহের মতো আসে, বিড়ালের মতো বেরিয়ে যায়। ওর বাবা আছে, ওকে সাইডে নিয়ে গেছে। সমাজে সন্ত্রাসে ভালো আছে, তাদের অনেক অভিভাবক, তারা বিড়ালের মতো আসে, সিংহের মতো বেরিয়ে যায়। তোর আগে পিছে কেউ আছে? হ্যালো, থানায় আটকে রেখেছে। ওকে কেন ধরেছে? স্যার, পরীক্ষার হলে চেয়ারম্যানের ছেলের সঙ্গে আমার ছোট ভাই গোলমাল করেছে। চেয়ারম্যানের ছেলেকে ছেড়ে দিয়েছে আর আমার ভাইকে আটকে রেখেছে। আপনিই বলুন কি দরকার ছিল এসব গন্ডগোল করা? জোয়ান ছেলে মেয়ে ঝগড়া বিবাদ করবে না তো তুমি আর আমি করব? শোনো, তুমি আমার লোক, আর আমার লোকের বিপদ হবে আর আমি চেয়ে চেয়ে তা দেখবো? সেক্রেটারি, থানায় ফোন লাগাও। হ্যালো। ইয়ে স্যার, জি স্যার। ওকে স্যার, ওকে স্যার। আর ওই গেট খোল, আমি খুলি। আসেন স্যার, আসেন স্যার, আসেন স্যার। আপনার আমি ফাইল ছিঁড়ে ফেললাম স্যার। স্যার আপনি বললে এই রেজিস্টার্ড ফাইল আমি পড়াই ফেলবো। ওই সেন্ট্রি স্যারের জন্য মোটা মোটা বিস্কিট নিয়ে আয়। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে সিংহ কে বিড়াল। ওকে জিজ্ঞেস করো কি কারণে সে চেয়ারম্যান হাত তুললো। শরীরে শক্তি থাকলে হাত তুলতে হবে। বিপ্লব, তোকে আমি আগেই বলেছি আইন নিজের হাতে তুলে নিবি না। তোর এই আচরণ তোর জীবনের পথ বন্ধ করে দেবে। কোথাও কোনো অঘটন দেখলে সেখানে পুলিশ আছে, প্রশাসন আছে। পুলিশ আর প্রশাসন সব বড় লোকের টাকার কাছে জিম্মি হয়ে আছে ভাইয়া। কোন বড় লোকের কথা বলছিস? ওই এমপি যে তোকে ছাড়িয়ে এনেছে? আরে ধন্যবাদ ওই ভালো মানুষটাকে। তাহলে থানার থেকে বের হয়ে নিজের চেহারা নিজে চিনতে পারছিস না? সেটা হতো ক্ষমতার অপব্যবহার। তবে তুমি যাই বলো না কেন ভাইয়া, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে কোনো জালিমের সামনে চোখ মুখ বন্ধ করে থাকবো না। কি করবি তুই? কি করবি? সন্ত্রাসী দাগিয়া স্বামী হবি? মনে রাখিস, এসব যদি তোর মাথায় থাকে তাহলে আমি নিজ হাতে তোকে গলা টিপে মেরে ফেলবো। ওর সঙ্গে এরকম করলে ভালো কিছু হবে না। ঠান্ডা মাথায় বুঝিয়ে বললে সব ঠিক হয়ে যাবে। আমি দায়িত্ব নিচ্ছি। আমাকে মাফ করে দাও বিপ্লব। মাপ চাইলে কি সবকিছু ফেরত আসে স্যার? আপনি আমার সাথে এটা কি করলেন? বাবা বিপ্লব, ওই চেয়ারম্যান আমার মেয়েকে কিডন্যাপ করে আমাকে হুমকি দিয়েছিল। আমি তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী না দিলে
আমার মেয়ের ইজ্জত কেড়ে নিয়ে ওকে মেরে ফেলতো। নিজের মেয়ের এই পরিণতির কথা শুনে কোনো বাবা কি ঠিক থাকতে পারে? আমাকে মাফ করে দাও বিপ্লব, আমাকে মাফ করে দাও। স্যার, এ কি করছেন? পিতা পুত্রের কাছে যত অপরাধী করুক না কেন, তার জন্য পুত্রের পা ধরে ক্ষমা চাইতে পারেন না। এতে পুত্রের অমঙ্গল হয়। বিপ্লব। হ্যাঁ স্যার। স্যার, বিপ্লব। মরে যাওয়াই উচিত। আমি বেঁচে থাকলে শিক্ষকের প্রতি ছাত্ররা শ্রদ্ধা হারিয়ে ফেলবে। স্যারকে হত্যার দায়ে তোর হাত আমি ভেঙে দিলাম। হ্যাঁ হ্যাঁ, শত্রুর দুধের দাঁত গজিয়েছে। আপনি হাসছেন? ওই হারামের বাচ্চাটাকে আগুনে পুড়িয়ে মারতে পারলে আমার কলিজা ঠান্ডা হবে। সমাজে আমার সম্মান আছে, লজ্জায় কাউকে আমি মুখ দেখাতে পারছি না। ছোট ভাই রাজা, শুনেছি এই কলেজে একজন নতুন মাস্টার শিক্ষক তোদের লেখাপড়া করায়। কোথায় সে? তাকে যে বল, তাকে লেখাপড়া করানোর জন্য একজন নতুন প্রফেসর এসেছে। রাজা ভাই, ওই যমুনা হচ্ছে বিপ্লবের ধর্মবোন। ওর কাছে জানতে পারবেন বিপ্লব কোথায় আছে। ঠিক আছে, চল। হ্যালো মাস্তান শিক্ষকের ছাত্রী, হাউ আর ইউ? মুখ সামনে কথা বলুন। ওই শালা শিক্ষক মানে যে তোমার ধর্ম ভাই, সে কি তোমাকে আদব কায়দা বলতে কিছুই শেখায়নি? আমি ভদ্রভাবে জানতে চেয়েছি তুমি কেমন আছো, আর তুমি কিনা আমাকে ইনসাল্ট করলে। বুঝেছি, কলেজে লেখাপড়া তোমার একদম হচ্ছে না। চলো তোমাকে কিছু নতুন শিক্ষা দেব।
হয়েছে? আমাকে বাঁচান আঙ্কেল, বিপ্লব আমাকে মেরে ফেলার জন্য ধাওয়া করেছে। আসো আসো, ভিতরে আসো। দাঁড়াও। একজন সন্ত্রাসী এই বাড়িতে ঢুকেছে, কলেজে ঢুকে আমাদের যমুনার শিলাধানের চেষ্টা করছিল। তুমি যে সত্যি বলছো তার কি প্রমাণ আছে? কলেজের সব ছাত্রছাত্রী তার প্রমাণ। বিশ্বাস না হয় তুমি আমার সঙ্গে চলো ভাইয়া। আমার মনে হয় তোমার মাথায় সমস্যা আছে। শাহেদ কামালের মতো একজন বিচক্ষণ পুলিশ অফিসার আমার বাড়িতে থাকতে সন্ত্রাসী আমার বাড়িতে ঢুকবে? রিয়েলি ইউ আর এ ম্যাড। কি হয়েছে আঙ্কেল? আরে কাম অন মাই চাইল্ড। এই তো এই সেই সন্ত্রাসী ভাইয়া। বিপ্লব, রাজা সকাল থেকে সারাদিন আমার সাথে, তাছাড়া ও ভবিষ্যতে দেশের নেতা হবে, আর তুমি ওর উপর মিথ্যের দুর্নাম দিচ্ছ। আপনি সত্যকে মিথ্যার পদ্ধতি আড়াল করার চেষ্টা করছেন। নেতা হয়ে আপনি বহুলোপী। এখন সন্দেহ হচ্ছে এর শাসের পিছনে আপনারও হাত আছে। বিপ্লব, আমি ওনার সিকিউরিটি, এখন আমি ডিউটিতে আছি, তুই এখান থেকে বেরিয়ে যা। হ্যালো, হ্যাঁ কে বলছেন? বিপ্লব, কি জন্য ফোন করেছিস? তুই আমাদের দুই ভাইয়ের মধ্যে দেয়াল খাড়া করেছিস। শুনে রাখ, কাল সাপের লেজে তুই পাড়া দিয়েছিস, সবল তোকে খেতেই হবে। আর এটা আমার হুমকি নয়, প্রতিজ্ঞা। সময় মতো সব বুঝতে পারবি। আন্ডারস্ট্যান্ড? Oh, you bastard! কি হয়েছে মাননীয় স্বতন্ত্র সংসদ সদস্য? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আমার দুশ্মন দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। বুঝতে পেরেছি, এবার আমাকে নতুন খেলা খেলতে হবে। নতুন খেলা? সম্পূর্ণ নতুন। আর সেই খেলা হবে আমার ভাতিজা রাজা। আঙ্কেল, আপনি সবসময় ঠিক কথাটাই ভাবেন। আপনি হুকুম করুন, ওই শালা বিপ্লবের 12টা বাজিয়ে দেব। তাহলে রেডি হয়ে যাও, কালই তোমার মৃত্যু হবে। আঙ্কেল, আমাকে কেন মারবেন? তুমি কি ভুলে গেছো? রাজা আমার আত্মা, রাজা আমার ভাই। আরে আমার কথা শোনো, মন দিয়ে শোনো। রাজার বিপ্লবের দুশ্মনীটা আমাদের জন্য লাভজনক। সিনেমার মতো একটা অ্যাকশন দৃশ্য বানাতে হবে, সেই দৃশ্যে মরবে একজন, আর লাশ দাফন হবে অন্য লোকেরা। নকল রাজাকে হত্যার দায়ে বিপ্লব ফাঁসির রশিতে ঝুলবে। নো প্রবলেম। বলুন স্যার। তোমাদের যা যা বলেছি সব মনে আছে তো? সব মনে আছে স্যার। ওকে, ওইদিকে যাও। ওকে স্যার। নো প্রবলেম।
আগুনে পড়ছে। সদাগর সাহেব, সব শেষ হয়ে গেছে। বিপ্লব আপনার ছোট ভাই রাজাকে মেরে ফেলেছে। আমি এখন কি করবো আল্লাহ? আমার কলিজার দরকে তুমি পেরিয়ে দাও আল্লাহ। আমার কলিজার দর তুই আমার নিষ্পাপ ভাইকে মেরে ফেলেছিস। তুই আমার ভাইকে তুই মেরে ফেলেছিস। আমার ভাই কি ক্ষতি করেছিল? পুলিশ কোথায়? পুলিশ দেখো, বিপ্লব আমার ভাইকে মেরে ফেলেছে। আমার ভাইকে মেরে ফেলেছে বিপ্লব। ইন্সপেক্টর, কি হয়েছে? ইন্সপেক্টর, এই মাত্র আমার ভাইকে মেরে ফেলেছে। দেখুন দেখুন, এই যে এই বিপ্লব আমার ভাইকে পুড়িয়ে মেরে ফেলেছে। ইন্সপেক্টর, ওকে ধরুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মিথ্যে, এসব মিথ্যে ইন্সপেক্টর। আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র চলছে। রাজা এই মাত্র আমার সামনে থেকে পালিয়ে গেছে। তুমি শুধু খুনি নও, এই ব্যানাগারে তুমি অবৈধ ব্যবসা করছো। মিথ্যে, সব মিথ্যে। সত্য মিথ্যার প্রমাণ হবে আদালতে। অ্যারেস্ট হিম। নাম আমার সদাগর, সদাগরে আমার কাম, নো প্রবলেম। গুড মর্নিং উকিল, গুড মর্নিং। আছো? আমার কেসের সমস্ত সাক্ষী প্রমাণ ঠিক আছে তো? ডোন্ট ওয়ারি সদাগর জি, আই এম ফুল কনফিডেন্ট। ডক্টর আব্দুল আজিজ যদি নকল রিপোর্ট বানিয়ে দেয় তাহলে নির্ঘাত ফাঁসি। স্যার তো আমাকে নকল ওষুধ সাপ্লাইয়ের কন্ট্যাক্ট দিয়েছেন, তাহলে নকল পোস্টমর্টম রিপোর্ট হবে না কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ইন্সপেক্টর। এমপি সাহেব, এই ইন্সপেক্টর এত ভালো রিপোর্ট দিয়েছে যে সরকার খুশি হয়ে আমাদের আরো ভালো মাল খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর আরে মাতাল ভাইরা হচ্ছে তার নকল চাক্ষুষ প্রমাণ। আমরা তো আমাদের সাক্ষী দিয়েই দিয়েছি। আরে সওদাগর, তুমি কোন আড়তে চাউল খেয়ে এমন বুদ্ধি বানিয়েছ? আর অনেক প্ল্যান আছে। সিকিউরিটি শাহিদ কামালকে দাঁড়ায় বদলি করে দিয়েছি। কিন্তু কেন? ওর ভাইয়ের জন্য সেন্টিমেন্টাল হয়ে ওর উপর হামলা করবে। আর আপনার জীবনের কোনো ঝামেলা নেই, সব ঝামেলা পড়বে বিপ্লবের জীবনের উপর। নো প্রবলেম। মহাসৌদাগর
ভাইয়া ভাইয়া, আমি তোমার কসম খেয়ে বলছি ভাইয়া, আমি 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 নির্দোষ, আমি নির্দোষ। স্যার, হোয়াট? রেজিগনেশন? বাট হোয়াট? সত্য ঘটনা জানার এটাই রাস্তা। সাহেব, তুমি নিশ্চয়ই জানো দাগী আসামি বাঁচার জন্য মিথ্যে কসম খায়, অনেক বাহানা করে। আই এম সরি, রক্ত নিজের রং বদলায় না এবং কেউ নিজের রক্তের সঙ্গে মিথ্যে কসম খায় না। আমার রক্তের প্রতি আমার অগাধ বিশ্বাস। প্লিজ অ্যাকসেপ্ট মাই রেজিগনেশন লেটার। মা, মা, আজ তোমার কোর্টে যে মামলাটি উঠবে, ওই মামলার আসামি বিপ্লব, যাকে তুমি তোমার মেয়ের জীবন সাথী হিসেবে মেনে নিয়েছ। ইয়োর অনার, এলাকাবাসীর সাক্ষী এবং পুলিশের সুষ্ঠু তদন্তে এটাই প্রমাণিত হয় যে আসামি বিপ্লব শুধু রাজার খুনি নয়, সে এমন একজন সন্ত্রাসী যার সাথে আন্তর্জাতিক চোরাচালানি দলের আঁতাত রয়েছে। ইয়োর অনার, ইয়োর অনার, আসামি বিপ্লবের অতীত কিছু ঘটনা বলছি। শুরু থেকেই বিপ্লবের মধ্যে গুন্ডামি করার একটা নেশা ছিল। সে যখন কলেজে পড়তো তখন নিরীহ ছাত্রদের মারধর করত এবং ছাত্রীদের ইজ্জত নষ্ট করত। তার এই পৈশাচিক নেশাকে বলবৎ করার জন্য সে কলেজের একজন শিক্ষক সেজে সাধারণ ছাত্রছাত্রীদের উপর একই রকম আচরণ শুরু করে। এছাড়া এলাকায় সন্ত্রাসী সে নিজেকে একজন ন্যাশনাল হিরো বলে দাবি করে। এই ন্যাশনাল হিরো বেআইনি অস্ত্রের ব্যবসা করে একটি মহলে সুখ্যাতি অর্জন করেছে। ইয়োর অনার, আজকাল দৈনিক পত্রিকা খুললেই 4-5টি খুনের ঘটনা চোখে পড়ে। একমাত্র অবৈধ অস্ত্রের ব্যবসার কারণে দিন দিন খুনের সংখ্যা বেড়েই চলেছে। ঠিক তেমনি এই আসামি বিপ্লব তার অবৈধ অস্ত্র দিয়ে রাজার মতো একজন সমাজসেবক নেতাকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করেছে। ইয়োর অনার, সে একজন দেশদ্রোহী। আইনের বই বদলাতে পারে মা, সেটা নির্ভর করে সৃষ্টিকর্তার উপর। কি কপাল পোড়া মা আমি, আমার একমত দিতে পারলাম না। ভাইয়া, ভাইয়া, তাতে খবর ভাইয়া, এই দেখো ভাইয়া, বিপ্লবের ফাঁসি হয়ে যাবে। আরে আসতে বল, আসতে বল, আসতে বল। আজকাল দেয়ালে ফাঁসির সাজা হয়েছে, কিন্তু ফাঁসি তো হয়নি। চোরের বাচ্চার ফাঁসি না হবে সেই পর্যন্ত তোমাকে লাশের অভিনয় করতে হবে। তুমি মরা মানুষ, আর মরা মানুষ এত বারে বারে উঠে আসা আমাদের জন্য অমঙ্গল। নো প্রবলেম। ডাক্তার আব্দুল কুদ্দুস কিছুদিন আগে বিদেশ চলে গেছে। অ্যাডভোকেট ফারুক দুনিয়াতে নেই, তার থেকে আমরা কিভাবে পাবেন? এই নামের লোক এখানে থাকে না। কোনো প্রকার সাক্ষী প্রমাণ ছাড়া কিভাবে বিপ্লবকে নির্দোষ প্রমাণ করব? আমি প্রমাণ খোঁজার অনেক চেষ্টা করেছি। যারা আদালতে মিথ্যে সাক্ষী দিয়েছে, ওই সাক্ষী ডাক্তার, উকিল, কেউ বিদেশে চলে গেছে, কেউ মারা গেছে। আমি বুঝতে পারছি না জজ সাহেব, এখন আমি কি করব? তবে আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ, বিপ্লব আমাকে ছুঁয়ে কসম খেয়েছে ও নির্দোষ। আমি ভালো করে জানি বিপ্লব নিজের জীবন বাঁচানোর জন্য আমার কাছে কখনো মিথ্যে কসম খাবে না। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, যদি ওর ফাঁসির পর প্রমাণ হয় ও নির্দোষ, তাহলে ওর ভালোবাসার মানুষের কাছে কি জবাব দেবেন? কে দায়ী হবে নির্দোষ আসামির মৃত্যুর জন্য? আপনি না, আমি না, এই আইন?
বিপ্লবের জন্য মায়ের মতো এক ভাবি মৃত্যুর পথ বেছে নেবে, এক মাসুম বাচ্চা বাবা এবং চাচাকে হারাবে, এক মেয়ে তার স্বামীর সোহাগ হারাবে। ওকে ওকে বাঁচানোর কি কোনো রাস্তা নেই? রাস্তা আমাকে খুঁজে বের করতেই হবে। আপনার কথায় আমার ঘুমিয়ে থাকা বিশ্বাসকে জাগিয়ে তুলেছে। বিপ্লবের কেসের সাক্ষী প্রমাণ যদি খুঁজে না পাই, সেই ক্ষেত্রে প্রয়োজনে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমি আপিল করব। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। যদি ওর ফাঁসির পর প্রমাণ হয় ও নির্দোষ, তাহলে ওর ভালোবাসার মানুষের কাছে কি জবাব দেবেন? কে দায়ী হবে নির্দোষ আসামির মৃত্যুর জন্য? আপনি না, আমি না, এই আইন। এক বিপ্লবের জন্য মায়ের মতো এক ভাবি মৃত্যুর পথ বেছে নেবে, এক মাসুম বাচ্চা বাবা এবং চাচাকে হারাবে, এক মেয়ে তার স্বামীর সোহাগ হারাবে। ওকে ওকে বাঁচানোর কি কোনো রাস্তা নেই? দিশা, দিশা, চিন্তা করিস না মা, বিপ্লবের ফাঁসি হবে না, ও ঠিকই বেঁচে থাকবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, বিপ্লব বাঁচবে, আমার বিপ্লব বাঁচবে। মা, 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 তোমার ইচ্ছে তো আমি ওকালতি করি। বিপ্লবের মামলা দিয়ে শুরু হবে আমার ওকালতি জীবন। মেট প্লিজ ইউর লর্ডশিপস। মিলর্ড, আমার আপিল আবেদনে সাড়া দিয়ে আপনারা আজ রাজা হত্যা মামলার পূর্ণ বিচারের জন্য রাজি হয়েছেন, সেজন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মিলর্ড, আমরা সবাই অন্ধ আইনের শিকলে বাঁধা। আমরা সবাই জানি আইনের বই মানুষই লিখেছে মানুষের জন্য। আইনের বই যদি মানুষই লিখে থাকে, তাহলে কিছু মানুষের জন্য কিছু আইন পরিবর্তন হতে পারবে না কেন? মিলর্ড, ন্যায় বিচারের আসনে বসে আপনারা সত্য মিথ্যার ফয়সালা করে থাকেন শুধুমাত্র সাক্ষী প্রমাণের কারণে, কিন্তু এমন অনেক প্রমাণ আছে যা আপনাদের সামনে পেশ করা হয় না। মিলর্ড, বিচারক আসনে বসে সত্য মিথ্যার ফয়সালা চায় না, চায় সাক্ষী প্রমাণের ওজন। রাজা হত্যার দায়ে বিপ্লবকে ফাঁসির হুকুম দেয়া হয়েছে, কিন্তু মিলর্ড, যেখানে সাক্ষীদের জেরা হয়নি, তাদের সাক্ষ্য সত্য না মিথ্যে তা কাউন্টার চেক করা হয়নি, সেক্ষেত্রে কেবল বিবাদের উকিলের বক্তব্যের উপর একজনের ফাঁসির হুকুম হওয়া কতটুকু যুক্তিসঙ্গত? বিজ্ঞ নিম্ন আদালত সঠিক বিচার প্রদানে ব্যর্থ হয়েছেন। মিলর্ড, ফাইলে যেসব সাক্ষীদের নাম ঠিকানা উল্লেখ আছে, উক্ত কোনো সাক্ষীর হদিশ নেই। কেউ বিদেশে চলে গেছে, কেউ মারা গেছে, কারো ঠিকানা ভুল বলে প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে যদি বিপ্লবকে ফাঁসি দেয়া হয়, আর ফাঁসির পর যদি প্রমাণিত হয় রাজা হত্যার জন্য বিপ্লব দায়ী নয় বা রাজা বেঁচে আছে, তখন তো হাজারো চেষ্টা করে বিপ্লবকে মুক্তি দিয়ে এই পৃথিবীতে আনতে পারবেন না মিলর্ড। এক বিপ্লবের ফাঁসিতে শুধু বিপ্লবী বিদায় নেবে না, বিদায় নেবে বাবার মতো এক ভাই, মায়ের মতো এক ভাবি, এতিম হবে এক শিশু, স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হবে এক নারী। মিলর্ড, আইনের একটি মূলনীতি হচ্ছে প্রয়োজনে যদি কোনো দোষী ব্যক্তি বেঁচে যায় তাতে ক্ষতি নেই, কিন্তু কিন্তু কোনো নির্দোষ লোক যাতে সাজা না পায় সেদিকে দৃষ্টি রাখা। আইনের এই মহান নীতির সাথে সামঞ্জস্য রেখে আমি বলতে চাই, যেহেতু রাজা হত্যা মামলার প্রত্যক্ষ কোনো সাক্ষী নেই আর আসামিও স্বীকার করেনি সে খুন করেছে, এমতো অবস্থায় যদি তাকে ফাঁসি দেয়া হয় তাহলে মনে হবে ভূমিষ্ঠ এক শিশুর গলা টিপে হত্যা করা হয়েছে। তাই আপনাদের কাছে আমার আবেদন, বিপ্লবের সাজা ফাঁসির হুকুম মওকুফ করে ন্যায় বিচারে তাকে বেকসুর খালাস প্রদান করা হোক।
তাহাতে বিপ্লবকে নির্দোষ প্রমাণের একটা সুযোগ থাকবে, আর বেঁচে যাবে কিছু নিষ্পাপ প্রাণ। অত্র আদালত রাজা হত্যা মামলার নথি পর্যালোচনা করেছে এবং নিম্ন আদালতের সাক্ষী প্রমাণ ও পরীক্ষা নিরীক্ষা করেছে। রাজা হত্যা মামলার সাক্ষ্য অপর্যাপ্ত এবং পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। ঘটনাস্থলের সাক্ষী এবং বিশ্বাসযোগ্য সাক্ষী প্রমাণের উপস্থিতি খুবই কম। পরস্পর জেরায় এ হত্যা মামলার কোনো সমর্থন নেই। রাষ্ট্রপক্ষ এই হত্যা মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় অত্র আপিল আদালতের পুনঃবিচারে বিপ্লবকে ফাঁসির রায় পরিবর্তন করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে। যাবজ্জীবন কি করে হলো? ও যদি বেরিয়ে আসে তাহলে তো আমাকেই মেরে ফেলবে। নো প্রবলেম, নো প্রবলেম। সৃষ্টিকর্তাই জানেন, তবে তোর প্রেমের শক্তি আর সত্যের জয় হয়েছে। মা, মা, আমার জন্য তো শুধু তুমি। মা, সবই উপরওয়ালার ইচ্ছা। I love you, I love you, I love you, মা, I love you. তুমি পচা, তুমি চলো। সকালে বলো চাচু রাতে আসবে, রাতে বলো সকালে আসবে। আমি চাচুকে চাই, চাচুকে ছাড়া আমি স্কুলে যাব না। আগে চাচুকে আনো, তারপরে স্কুলে যাব। দেখো মা, গতকালও তুমি স্কুলে যাওনি, আজ আবার অভিমান করছো। লক্ষ্মী মা আমার এমন করে না। আমি বলে দিয়েছি তো, চাচু না আসলে আমি স্কুলে যাব না, যাব না, যাব না। গুড মর্নিং। গুড মর্নিং শিপু। শিপু, তোমার চাচু বলেছে তুমি যদি স্কুলে না যাও তাহলে তোমার সাথে সে আর কথা বলবে না। আপনি জানেন আমার চাচু কোথায়? হ্যাঁ জানি। তোমার চাচুই আমাকে পাঠিয়েছে আর বলেছে যতদিন পর্যন্ত ও আসবে না ততদিন পর্যন্ত তোমাকে আমি স্কুলে নিয়ে যাব। প্রমিস? এই যে প্রমিস করলাম। এবার যাও, তুমি লক্ষ্মী হয়ে রেডি হয়ে এসো, ঠিক আছে? যাও। আব্বু দিশা, যে কর্তব্য তুমি এই বাড়ির বউ হয়ে করবে সেই কর্তব্য তুমি আগের থেকে শুরু করে দিয়েছ। তোমার বিপদের কিছু হবে না, কিছু হবে না। আমি ওর কিছু হতে দেব না। হ্যাঁ, ও ফিরে আসবে, আমি ওকে নিয়ে আসবো। হ্যাঁ দিশা, আমি ওকে নিয়ে আসবো, আমি ওকে নিয়ে আসবো। অবস্থায় আমি আর বন্দী থাকতে পারবো না। তোমার স্বার্থের জন্য আমি আমার নিজের জীবন বিসর্জন দিতে পারবো না। তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দাও। শোন, চৌথ অভিযান চলছে, কিছুতে বের হতে পারবি না। আর্মির চোখে পড়লে বিপদ। তাহলে বাকি জীবন আমাকে এভাবে কেন হবে? না না, এই অবস্থাতেও থাকতে হবে না, বিদেশেও যেতে হবে না। তোকে যাতে কেউ চিনতে না পারে তার জন্য একটা ব্যবস্থা আমি করে রেখেছি। আজ থেকে আমাদের কাজ শুরু। তাকে আমাদের সাহায্য করতে হবে। রাজাকে খুঁজে বের করার জন্য সব ধরনের সহযোগিতার জন্য আমি প্রস্তুত আছি। ভাইয়া, তুই রাজা না, জনি।
থ্যাংক ইউ ওয়েলকাম মিস্টার জনি, ওয়েলকাম ওয়েলকাম। বাংলাদেশে এসেছো, তোমার কপাল খারাপ। তোমার যমজ ভাই রাজা আল্লাহর কাছে চলে গিয়েছে। তোমরা দুই ভাই একটা বড় হয়েছো, একই সাথে খেলেছো। আজ তুমি এখানে আর রাজা ওখানে। জি ভাইয়া। চুপ। তোমার স্টাইল দেখে কে তুমি চিনতে না পারো তুমি রাজা? আরে দূর, কেউ চিনতে পারবে না ভাইয়া। আহা জনি, জনির মতো কথা বলো। ও আই সি, বাট ভাইয়া হোয়াট ইজ দিস? এইসব কি? এটা হচ্ছে আমাদের বাঙালি কালচারের রীতি রেওয়াজ। রীতি রেওয়াজ? হোয়াট হোয়াট রীতি রেওয়াজ? আরে বেকুব, এই নাটক করা খুব জরুরি, যাতে কেউ বুঝতে না পারে তুই রাজা না জনি। জনি তুমি তোমার রুমে যাও। ওকে ভাইয়া, আছি। ওকে একটু দেখিয়ে দিন। Oh, sweetheart, you look like a Bako Khani, but no problem, I like Bangladeshi woman. Hi. Hi, sweet darling. Johnny, কোনো ভেজাল করবি না, উপরে যা, সোজা উপরে যা। হা যা। যমুনা, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে রাজা এই পৃথিবীর কোথাও লুকিয়ে থাকতে পারবে না। ওকে শনাক্ত করে আইনের কাঠগড়া দাঁড় করাবই।
কথা শুনে হাসি দেখে হলাম পাগল আমি। পুরনো চুলে গালে ছোঁয়া দিয়ে পাগলামি তুমি। তোমারই কথা শুনে হাসি দেখে হলাম পাগল আমি। পুরনো চুলে গালে ছোঁয়া দিয়ে পাগলামি তুমি। দেখো না মায়াবী নজরে, দেখো না মায়াবী নজরে, রাখো না বুকের ভেতরে। কি জাদু করেছ তুমি যে আমারে, দেখো না মায়াবী নজরে, দেখো না বোঝো না চেয়েছি তোমার। এসো না বুকের ভিতরে, কি মধু রেখেছ অঙ্গের জোয়ারে। বোঝো না চেয়েছি তোমার। এসো না এসো 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 স্যার। দুজন নিয়ে এসেছি, ওরা দেশি, একেবারে আনকরা বাজি। So nice. ভাইকে দাফন করার জন্য বিপ্লবকে জেলখানা থেকে কবরস্থানে পাঠানো হয়েছে, কিন্তু বিপ্লব আর জেলখানায় ফিরে যাবে না। একই কবরে দুই ভাইয়ের লাশ দাফন হবে। বিপ্লব চাচু, চাচু, আব্বু, আব্বু, চাচু। বাবারে ভাইয়া কি হয়েছে বল। ভাইয়া ভাইয়া বিপ্লব, রাজা
রাজা ভাইয়া ভাইয়া মিত্র ভাইয়া রাজা কথা বলতেছে না কত রঙিন জামা
কাপড় গায়ে দিলে লাগে সুন্দর, কত রঙিন জামা কাপড় গায়ে দিলে লাগে সুন্দর, সাদা কাপড় হবে রে তোর সাথের জমিন। এই জীবনের আয়ু মাত্র 3.5 দিন, হয় রে এই জীবনের আয়ু মাত্র। তেল ছাড়া চলে না ইঞ্জিন, দম ছাড়া এই মাটির মেশিন, নিঃশ্বাসেরই বিশ্বাস নাই রে হবে প্রাণহীন। হায় রে এই জীবনের আয়ু মাত্র 3.5 দিন, হায় রে এই জীবনের আয়ু মাত্র 3.5 দিন, এই জীবনের আয়ু মাত্র 3.5 দিন, এই জীবনের আয়ু মাত্র 3.5 দিন, সাধের জীবন। এই দরগা বস্তা খোল। আরে কইতাছে খোল।
প্রবলেম